বিরতির পর স্বাগত। এখন খবর বিস্তারিত। বাংলাদেশে একটি ৫তলা সিমেন্ট কারখানার ছাদ ভেঙে মৃত্যু হলো অন্তত ৭ জনের। বাগেরহাট জেলার মংলায় বৃহস্পতিবার ঘটে এই ভয়াবহ দুর্ঘটনাটি। বাংলাদেশে একটি ৫তলা সিমেন্ট কারখানার ছাদ ভেঙে মৃত্যু হলো অন্তত ৭ জনের। বাগেরহাট জেলার মংলায় বৃহস্পতিবার ভয়াবহ এই দুর্ঘটনাটি ঘটেছে। স্থানীয় মুখ্য সরকারি আধিকারিক জাহাঙ্গীর আলম জানিয়েছেন, উদ্ধার কার্য এখনও চলছে, কিন্তু ধ্বংসস্তূপে ঠিক কজন আটকে আছেন সেই বিষয়ে এখনও নিশ্চিত করে কিছুই জানা যায়নি। ঢাকা থেকে ১৩৫ কিলোমিটার দূরের এই কারখানাটিতে দুর্ঘটনার সময় প্রায় ১৫০ জন শ্রমিক কাজ করছিলেন। বাড়িটির ছাদ ভেঙে পড়ার কারণও এখন পর্যন্ত অজানা। যে কজনকে এখনো পর্যন্ত উদ্ধার করা সম্ভব হয়েছে তারা জানিয়েছেন, সেই সময় ছাদের উপর ৫০ থেকে ৬০ জন কাজ করছিলেন, অন্যরা কাজ করছিলেন গ্রাউন্ড ফ্লোরে। এই কারখানাটির মালিকানা একটি সেনা উন্নয়ন সংগঠনের। বাংলাদেশে বহুতল নির্মাণে সুরক্ষা ব্যবস্থা আগেও বহুবার প্রশ্নের মুখে পড়েছে। বহু সমীক্ষাতে দেখা গেছে বেশিরভাগ বহুতলগুলির নির্মাণই বেআইনি, যেখানে সুরক্ষার ন্যূনতম নিয়ম মানা হয় না। ২০১৩ সালের এপ্রিলে ঢাকায় বহু কাপড় কারখানা সম্মিলিত একটি বহুতল ভেঙে প্রাণ হারিয়েছিলেন ১১০০ জনেরও বেশি মানুষ। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। ভারত সরকারের পক্ষ থেকে সমন পাঠানো হলো পাকিস্তানি হাই কমিশনার আব্দুল বাসিদকে। ইসলামাবাদ হাইকোর্ট ২৬/১১ মুম্বাই হামলার মূল চক্রী লকবিকে মুক্তির নির্দেশ দেওয়ায় বেজায় ক্ষুব্ধ ভারত। ইসলামাবাদ হাইকোর্ট ২৬/১১ মুম্বাই হামলার মূল চক্রী লকবিকে মুক্তির নির্দেশ দেওয়ায় বেজায় ক্ষুব্ধ ভারত। ভারত সরকারের পক্ষ থেকে সমন পাঠানো হলো পাকিস্তানি হাই কমিশনার আব্দুল বাসিদকে। সরকারি সূত্রে খবর, লস্কর জঙ্গি লকবির মুক্তি নিতে উচ্চ পর্যায়ে পাকিস্তান সরকারের বিপক্ষে প্রতিবাদ জানাতে চলেছে ভারত। শুক্রবার ২৬/১১ মুম্বাই হামলার মূল ষড়যন্ত্রী জাকিউর রহমান লকবিকে বেআইনিভাবে আটক করা হয়েছে বলে জানালো ইসলামাবাদ হাইকোর্ট। গত ডিসেম্বর মাসে ইসলামাবাদের একটি সন্ত্রাস বিরোধী আদালতে জামিন পান লকবি। সেই সময় রাওয়ালপিন্ডির আদিয়ালা জেলে ছিলেন তিনি। ১৮ই ডিসেম্বর আদালতে এই সিদ্ধান্তের বিরুদ্ধে আবেদন জানায় নয়াদিল্লি। সেদিনই পাকিস্তান সরকার তার জামিনের আবেদন খারিজের নির্দেশ দেয়। এরপরই লকবি একটি অপহরণ মামলার জন্য পুনরায় গ্রেপ্তার হন। দিল্লির অভিযোগে আদালতে লকবির বিরুদ্ধে প্রয়োজনীয় তথ্য প্রমাণ পেশ করেনি পাক গোয়েন্দা এজেন্সি। ভারতীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে জানানো হয়েছে, সমস্ত আইনি ব্যবস্থার সাহায্য নিয়ে লকবির জেল থেকে মুক্তি বন্ধ করা এখন পাক সরকারের দায়িত্ব। ২০০৮ সালে মুম্বাই হামলায় ৭ জন ষড়যন্ত্রকারীর অন্যতম লকবি। হামলার সময় লস্কর-ই তৈবার মাথা ছিলেন লকবি। That all the legal measures are taken and he doesn't get out of jail. All the overwhelming evidences which clearly shows Lakvi's role in conspiracy in the bomb attack in Mumbai has not been presented properly in the Pakistani court by the Pakistani agencies. This is a case which is worrying us, that Pakistani agencies must produce all the incriminating evidences which is available in the court of law in Pakistan, and there should be no discrimination in terms of showing the character of terrorists. Terrorists cannot be bad or good terrorists. So we are concerned, and we would like to see that Pakistan government takes things seriously and Pakistani agencies present all the evidences available before the Pakistani court. चूक हमारा नहीं है, चूक भारत सरकार का नहीं है ना। पाकिस्तान का सरकार को लखवी को जेल से रिहा ना हो, इसको लेकर के सीरियसनेस जो होना चाहिए वो नहीं हुआ है। और पाकिस्तान के एजेंसीज के पास जो भी एविडेंस मौजूद है मुंबई अटैक में, जितना भी एविडेंस जो है वो पाकिस्तान का एजेंसीज के पास है। वो सारे के सारे सबूत जो हैं उसको पाकिस्तान के अदालत में पेश करना चाहिए, तभी जाकर के आपको। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। ২৪তম সিপিআইএম পশ্চিমবঙ্গ রাজ্য সম্মেলনের পর বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্রকেই রাজ্য সম্পাদক নির্বাচন করল সিপিআইএম। তৈরি হলো ৮১ জনের নবনির্বাচিত রাজ্য কমিটি। সিপিআইএম এর নতুন পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদক হলেন সূর্যকান্ত মিশ্র। বিদায়ী রাজ্য সম্পাদক বিমান বসুর বক্তব্যের মধ্য দিয়ে শেষ হল সিপিআইএম এর ২৪তম পশ্চিমবঙ্গ রাজ্য সম্মেলন। দায়িত্বের ব্যাটন নতুন প্রজন্মের হাতে তুলে দিয়ে সরলেন বিমান। ২৪তম পশ্চিমবঙ্গ রাজ্য সম্মেলনের পর বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্রকেই রাজ্য সম্পাদক নির্বাচন করল সিপিআইএম। তৈরি হল ৮১ জনের নবনির্বাচিত পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি, যার মধ্যে রয়েছে ১০ জন স্থায়ী সদস্য। পশ্চিমবঙ্গ রাজ্য কমিটিতে রয়েছে ২১টি নতুন মুখ।
রাজ্য কমিটিতে স্থান পেয়েছে উত্তর 24 পরগনা জেলার যুবনেতা পলাশ দাস, মহিলা মুখ গার্গী চট্টোপাধ্যায় সহ আরও 19 জন। নবনির্বাচিত কমিটি থেকে বাদ পড়লেন উত্তর 24 পরগনা জেলার প্রতাপশালী নেতা 5 বারের সাংসদ তরিত বরণ তোপদার, বাদ পড়লেন অভিজিৎ বিশ্বাস। 4 দিন ধরে চলা পশ্চিমবঙ্গ রাজ্য সম্মেলনের শেষ দিন নবনির্বাচিত কমিটি ও দলের রাজ্য সম্পাদকের নাম ঘোষণা করলেন পার্টির পলিট ব্যুরো সীতারাম ইয়েচুরি। এরপর দলের রাজ্য কমিটির বিদায়ী সম্পাদক বিমান বসু বলেন 81+1 জনের নতুন কমিটি নির্বাচিত হয়েছে। এই নবনির্বাচিত কমিটিতে রয়েছেন 21 জন নতুন মুখ, যাদের বয়স 43 থেকে 50 বছরের মধ্যে। 3 জনের স্থান এখনো ফাঁকা রয়েছে। সর্বমোট 85 জনের কমিটি তৈরি করা হয়েছে। Our party should take up the program of upcoming municipal election very seriously, and we have decided that those who are elected as a delegate for the 21st Congress of Visakhapatnam, if needed, they are not to go to attend the party congress. They are to remain in their own district. Comrades, those who can go to the party congress without damaging the election preparation are permitted to go. Otherwise, they are to involve them in the election preparation. The newcomers are within 40, and some of them are within 50. There are some comrades who are elected in the state committee who just have jumped over the age of 30. These are the composition. এরপরই দলের গাইডলাইন নিয়ে সাংবাদিকদের সম্মুখীন হন নতুন পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র। এই সম্মেলন থেকে আমরা 5 দফা কর্মসূচি গ্রহণ করেছি, যার স্লোগান হলো তৃণমূল হটাও, পশ্চিমবঙ্গ বাঁচাও, বিজেপি হটাও, দেশ বাঁচাও। মন্তব্য সূর্যকান্ত মিশ্রের। তিনি আরও বলেন, শ্রমজীবী মানুষের কাছে আমরা দায়বদ্ধ, বাম ও গণতান্ত্রিক শক্তির প্রতিও আমরা দায়বদ্ধ থাকব। আমাদের কাছে কোনো নতুন পদে নির্বাচিত হওয়া এটা আনন্দের বিষয় না, এটা বর্ধিত দায়িত্বের বিষয়। শেষ দিনে আমাদের সম্মেলন যে আশু সংগ্রামের 5 দফা কর্মসূচি গ্রহণ করেছে, যার কেন্দ্রীয় স্লোগান হচ্ছে তৃণমূল কংগ্রেস হটাও, পশ্চিম বাংলা বাঁচাও, বিজেপি হটাও, দেশ বাঁচাও। উল্লেখ্য, জ্যোতি বসুর পর সূর্যকান্ত মিশ্রই দ্বিতীয় ব্যক্তিত্ব যিনি একাধারে বিরোধী দলনেতা এবং পার্টির রাজ্য সম্পাদকের পদ সামলাবেন। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। নিয়ে নিচ্ছে আবার একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন। স্বাগত, চলে যাচ্ছে অন্যান্য খবরে। রাজ্যের বিদ্যুৎ পরিষেবার মান উন্নয়নের লক্ষ্যে শুক্রবার মহাকরণে ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগম ও পাওয়ার গ্রিড কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেডের মধ্যে এক মৌ স্বাক্ষরিত হয়। এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মানিক সরকার, মন্ত্রী মানিক দে এবং পাওয়ার গ্রিড কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেডের সিএমডি আর.এন. নায়ক সহ অন্যান্য বিশিষ্টজনেরা। ত্রিপুরা রাজ্যের বিদ্যুৎ পরিষেবার মান উন্নয়নের লক্ষ্যে শুক্রবার মহাকরণে ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগম ও পাওয়ার গ্রিড কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেডের মধ্যে এক মৌ স্বাক্ষরিত হয়। এই মৌ স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সরকার। মৌ স্বাক্ষর শেষে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যবাসীর কাছে দিনটি আনন্দের, কেননা বিশ্ব ব্যাংকের সহযোগিতায় রাজ্যের বিদ্যুৎ ক্ষেত্রে এক বিশাল পরিবর্তন আসতে চলেছে। সেই সঙ্গে তিনি জানান, এই প্রকল্পের কাজ খুব দ্রুত শুরু করা হবে এবং এই কাজ সম্পূর্ণ হলে রাজ্যের বিদ্যুৎ ব্যবস্থার মান উন্নয়ন ঘটবে। Undoubtedly a day of joy for all of us, because for the first time such a mega project in power sector with the help of World Bank and all out support and cooperation of the Government of India is going to be implemented. All of you have seen that the agreement has been signed
and work will start as early as possible. Quality supply of power is ensured. Then the investors from outside, also from within the states, they will be encouraged to set up their small, medium and big size industrial units, which will in turn will help to generate scope of employment through which our unemployed youths will get some opportunity. So in this regard, what I would request and stress, the work should be completed within the scheduled time frame, but there should not be any compromise with regard to the quality of works. মুখ্যমন্ত্রী ছাড়া এদিন এই মৌসাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের বিদ্যুৎ দপ্তরের মন্ত্রী মানিক দে, পাওয়ার গ্রিড কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেডের সিএমডি আর.এন. নায়ক, রাজ্যের দায়িত্বপ্রাপ্ত মুখ্য সচিব কে রাজেশ্বর রাও, ওয়ার্ল্ড ব্যাংকের প্রতিনিধি অমল মুন্ডা, রাজ্য বিদ্যুৎ দপ্তরের সচিব এস.কে. রাকেশ, ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগমের সিএমডি এস.কে. রায় সহ অন্যান্য আধিকারিকরা। এই প্রকল্পটিতে মোট খরচ ১,৩৭২.২০ কোটি টাকা। এর মধ্যে বিশ্বব্যাংক দেবে ৬১০.৮১৭ কোটি টাকা, কেন্দ্রীয় সরকার দেবে ৬৯৩.৫১৫ কোটি টাকা এবং ত্রিপুরা রাজ্য সরকার দেবে ৬৭.৮৬৯ কোটি টাকা। মৌসাক্ষর অনুষ্ঠান শেষে পাওয়ার গ্রিড কর্পোরেশন অফ ইন্ডিয়া সিএমডি আর.এন. নায়ক সাংবাদিকদের জানান, উত্তর পূর্বে ৭টি রাজ্য ও সিকিম মিলিয়ে ৮টি রাজ্যের বিদ্যুৎ পরিষেবার মান উন্নয়নের লক্ষ্যে প্রকল্প হাতে নিয়েছে। সেই সঙ্গে তিনি আরও জানান, খুব শীঘ্রই বাংলাদেশে বিদ্যুৎ পরিবহনের কাজ শুরু হবে। Comprehensive scheme is 6 plus 2 states. 2 states, Sikkim also is one of the states, plus Arunachal, which is being funded by Government of India fully. And these 6 states of Northeast, including Tripura, is 50% World Bank loan, 50% is by Government of India grant. We have already signed with Arunachal, and as far as 6 states are concerned, Tripura is the first MOU we have signed today. These MOUs are same for everyone, and in the rest of the states is expected shortly. Total it is about 10,000 crores, 9,500 crores, Arunachal, Sikkim plus Northeast. It is around 9,500 to 10,000 crores. And as far as Bangladesh is concerned, the project has been tendered out, and we target to award in April, mid, and commence the work sometime end April or first week of May. Who is funding this project for Bangladesh project? This is our own funding. This is Power Grid funding. What will be the approximate amount? It is 23-kilometer line. Not Amount? the amount will be something like 70-80 crores. It is Indian side. Indian side. The Bangladesh side, it is being funded by them. ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। সোনামুড়া শহরের বুকে বড়সড় সাফল্য পেল সোনামুড়া থানার পুলিশ। সোনামুড়া মোটর স্ট্যান্ড সংলগ্ন স্থানে সন্দেহমূলকভাবে একটি বোলেরো গাড়ি তল্লাশি চালিয়ে আটক করে প্রায় ৯ বস্তা তথা ১৭৫ কেজি শুকনো গাঁজা। এই ঘটনায় পুলিশ ২ জনকে আটক করেছে। শহরের বুকে বড়সড় সাফল্য পেল সোনামুড়া থানার পুলিশ। ঘটনায় শুক্রবার বিকেল ৪টা নাগাদ। ঘটনায় জানা যায়, সোনামুড়া থানার এসআই আশালতা দেবনাথ সোনামুড়া মোটর স্ট্যান্ড সংলগ্ন স্থানে গাড়ি তল্লাশির সময় সন্দেহমূলকভাবে একটি বোলেরো গাড়ি আটক করে এবং এতে তল্লাশি চালিয়ে প্রায় ৯ বস্তা তথা ১৭৫ কেজি শুকনো গাঁজা আটক করে। যদিও গাঁজাভর্তি গাড়িটির ২টি নম্বর প্লেট লাগানো ছিল। সামনের নম্বর প্লেটটি ছিল TR01T1941 এবং পেছনের নম্বর প্লেটটি ছিল TR01T1911। পুলিশ গাড়িটিতে থাকা রাব্বি হোসেন ও লিটন মিয়া নামে ২ জনকে আটক করেছে। তাদের বাড়ি রাঙ্গামুড়া বলে জানা যায়। এসআই আশালতা দেবনাথ জানান, গাড়িটি কমলনগরের দিক থেকে আসছিল। তখন গাড়িটিতে তল্লাশি চালিয়ে এই গাঁজাগুলি উদ্ধার করা হয়। তিনি আরও জানান, উদ্ধারকৃত গাঁজার বাজার মূল্য প্রায় ১,৭৫,০০০ টাকা। একটা গাড়ির মধ্যে 60টা বস্তা, টোটাল 175 কেজি। মার্কেট ভ্যালু এই তো 1,75,75। এটা 4 আর 1 তার কমন হবে সেট থেকে আইতাছে। এখন তো করছে না, করছে তো আমরা টাউনে আইছি সোনামুড়া দিয়ে। এখন প্রশ্ন হলো, দিন দুপুরে শহরের উপর তথা সোনামুড়া থানার নাকের ডগা দিয়ে কি করে গাঁজাভর্তি গাড়ি চলাচল করছে? এছাড়া শহরবাসীর দাবি, প্রায় প্রতিদিনই এইভাবে গাঁজাসহ বিভিন্ন নেশা সামগ্রী, পাচার সামগ্রী, গরু ভর্তি গাড়ি প্রচণ্ড গতিতে চলাচল করে শহরের উপর দিয়ে। আর সবটাই নাকি হচ্ছে পুলিশের জ্ঞাতস্বরে। কিন্তু বেশিরভাগ সময়ই
পুলিশের ভূমিকা অন্ধ ধৃতরাষ্ট্রের মতো। অনেকের অভিযোগ পুলিশ কেবল বাইক চালকদের তল্লাশির নামে হয়রানি করতে বেশি আগ্রহী, এর থেকে বাদ যাচ্ছেন না সাংবাদিকরাও। তবে যাই হোক, এদিনের এই ঘটনা থেকে এটাই মনে হচ্ছে যে এবার পুলিশের বোধহয় শুভবুদ্ধির আগমন হয়েছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। ভারত সরকারের 2015-16 অর্থ বছরের সাধারণ বাজেট ও 2015-16 অর্থ বছর রেল বাজেটের বিরোধিতা করল বাম সমর্থিত যুব সংগঠন ডিওয়াইএফআই। বৃহস্পতিবার আগরতলা এক প্রতিবাদ র্যালি আয়োজন করে হেড পোস্ট অফিসে প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে 10,000 চিঠি প্রেরণ করে ডিওয়াইএফআই ত্রিপুরা রাজ্য কমিটি। দেশের একমাত্র বাম শাসিত রাজ্য ত্রিপুরায় ভারত সরকারের 2015-16 অর্থ বছরের সাধারণ বাজেট ও 2015-16 অর্থ বছরের রেল বাজেটের বিরোধিতা করল বাম সমর্থিত যুব সংগঠন ডিওয়াইএফআই। ডিওয়াইএফআই এর ত্রিপুরা রাজ্য কমিটির অভিযোগ, 2015-16 সালের সাধারণ বাজেট ও রেল বাজেটে প্রচুর পরিমাণে জনবিরোধী সিদ্ধান্ত রয়েছে। এই জনবিরোধী সিদ্ধান্তগুলি প্রত্যাহারের দাবিতে দেশের প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে 10,000 চিঠি প্রেরণের সিদ্ধান্ত নিয়েছে ডিওয়াইএফআই এর ত্রিপুরা রাজ্য কমিটি। তাদের এই দাবির প্রেক্ষিতে বৃহস্পতিবার বিকেলে আগরতলায় এক প্রতিবাদ র্যালি আয়োজন করে রাজধানীর বিভিন্ন পথ পরিক্রমা করে আগরতলা হেড পোস্ট অফিসের সামনে এসে শেষ হয় ও পোস্ট অফিসের লেটার বক্সে সকলে মিলে প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে লেখা চিঠি পোস্ট করে। ডিওয়াইএফআই এর এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য সম্পাদক অমল চক্রবর্তীও। তিনি জানান, 2015-16 সালের সাধারণ বাজেটের জনবিরোধী সিদ্ধান্তগুলির প্রত্যাহারের আবেদন জানিয়ে সংগঠন সারা রাজ্য থেকে 10,000 চিঠি পাঠাবে প্রধানমন্ত্রীকে। তিনি আশা ব্যক্ত করেন কেন্দ্রীয় সরকার তাদের এই আবেদনে সাড়া দিয়ে বাজেটের জনবিরোধী সিদ্ধান্তগুলি প্রত্যাহার করবে। সেই সঙ্গে তিনি আরও জানান, শুধু ডিওয়াইএফআই নয়, দেশের লক্ষ লক্ষ মানুষ 2015-16 সালের সাধারণ বাজেটের বিরোধিতা করছেন। রাজধানী আগরতলার পাশাপাশি সারা ত্রিপুরা রাজ্য জুড়েও ডিওয়াইএফআই এর এই কর্মসূচি পালন করা হবে। ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন 2015-16 সালের রেল বাজেট এবং সাধারণ বাজেটের বিরোধিতা করে এবং এই বাজেট সাধারণ মানুষের বিরুদ্ধে যেভাবে সিদ্ধান্ত নিয়েছে, এই রেল বাজেট এবং সাধারণ বাজেটের জনবিরোধী দিকগুলো অবিলম্বে প্রত্যাহারের দাবি জানিয়ে আমাদের ডিওয়াইএফআই ত্রিপুরা রাজ্য কমিটি সিদ্ধান্ত করেছে সারা রাজ্য থেকে 10,000-এর মতো চিঠি আমরা দেশের প্রধানমন্ত্রীর কাছে পাঠাবো, যেই প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে এই চিঠিতে আমাদের বাজেটের জনবিরোধী দিকগুলির মূল বিষয়টা আমরা সংক্ষেপে উল্লেখ করার চেষ্টা করেছি। আমাদের গোটা রাজ্য থেকে আমাদের বন্ধুরা এই চিঠি দেশের প্রধানমন্ত্রীর কাছে পাঠাবেন এবং এই চিঠি প্রেরণের মধ্য দিয়ে আমরা জনবিরোধী বাজেটের প্রতিবাদ জানাতে চাই। আমরা বিশ্বাস করি আমাদের ডিওয়াইএফআই এর এই প্রতিবাদে ছাড়া দিয়ে দেশের সরকার বাজেটের যে জনবিরোধী দিকগুলো, রেল বাজেটের যে জনবিরোধী দিকগুলো, সেগুলো প্রত্যাহারে ভূমিকা গ্রহণ করবেন। শুধু আমরা না, সারা দেশে অসংখ্য মানুষ, লাখ লক্ষ মানুষ এই বাজেটের বিরুদ্ধে ধিক্কার জানাচ্ছেন, রেল বাজেটের বিরুদ্ধে ধিক্কার জানাচ্ছেন। আমরা ডিওয়াইএফআই রাজ্য কমিটি চিঠি প্রেরণ কর্মসূচির মধ্য দিয়ে এই ধিক্কারে সামিল হতে চাই। আজকে আমরা কেন্দ্রীয়ভাবে আগরতলার ডাকঘরে চিঠি ফেলতে আমরা যাব সবাই। আপনারা দেখছেন আমাদের বন্ধুদের সবার হাতে চিঠি, আপনারা শুনলে খুশি হবেন। শুধু আগরতলা না, সাবরুম থেকে শুরু করে ধর্মনগর পর্যন্ত প্রত্যেকটা মহকুমা চিঠি নিয়ে ডাকঘরে বাক্সে ফেলছেন এবং প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে এই রেল বাজেট এবং সাধারণ বাজেটের বিরুদ্ধে ধিক্কার জানিয়ে চিঠি ফেলার কর্মসূচিতে সামিল হচ্ছেন। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। বিলুনিয়া এবং সাবরুম কলেজে বিজেপির যুব মোর্চা সভ্যপথ অভিযানকালে এসএফআই এবং ডিওয়াইএফআই ক্যাডারের দ্বারা যুব মোর্চা সদস্যদের আক্রান্তের প্রতিবাদ জানিয়ে বিশালগড় বিজেপি জেলা কমিটির উদ্যোগে এক মিছিল এবং প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয় বিশালগড়ে। বিলোনিয়া ও সাবরুম কলেজে বিজেপির যুব মোর্চা সভ্যপথ অভিযানকালে এসএফআই এবং ডিওয়াইএফআই ক্যাডারদের দ্বারা যুব মোর্চার সদস্যদের আক্রান্তের প্রতিবাদ জানিয়ে বিশালগড় বিজেপি জেলা কমিটির উদ্যোগে এক মিছিল এবং প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। প্রথমে বিজেপির কর্মী সমর্থকরা নারীমঙ্গল স্থিত দলীয় অফিসের সামনে জড়ো হয়ে মিছিল শুরু করে। বিশালগড়ের রাজপথ পরিক্রমা শেষে ব্রিজ চমুনিতে এক প্রতিবাদ সভায় মিলিত হয়। উক্ত সভায় জেলা কনভেনার বিদ্যুৎ ঘোষ, মাইনরিটি মোর্চা সভাপতি আবু তাহের এবং প্রাক্তন জেলা সভাপতি শ্রীবাস ঘোষ বক্তব্য রাখেন। রাজ্য জুড়ে এই যে বামফ্রন্ট তথা সিপিএম যে সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছে, তারা দেখছে যে দলে দলে মানুষ ভারতীয় জনতা পার্টির দিকে এগিয়ে আসছে, প্রতিটি মহল্লায় মহল্লায় বিজেপির শক্তি বাড়ছে, ওরা ভয় পেয়ে গেছে। তাই বিলোনিয়া এবং সাবরুমে আমাদের বিজেপি কর্মীদের উপর ওরা মারাত্মকভাবে হামলা করেছে, ওরা ইনজুর্ড হয়েছে, হাসপাতালে ভর্তি হয়েছে। এর প্রতিবাদে আমরা রাজ্য জুড়ে বিভিন্ন মহকুমায় আমরা বিক্ষোভ মিছিলের সমাবেশ করছি। আজকে আমরা প্রতিবাদ জানাচ্ছি যে ভবিষ্যতে যদি এই ধরনের হামলা যদি বন্ধ না হয়, তার বৃহত্তর আন্দোলনের পথে আমরা যাব। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।
স্ত্রীকে কুপিয়ে খুন করে ফেরার স্বামী। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটে কমলপুরের মহাবীর চা বাগানে। এই খুনের একটি মামলা নিয়ে তদন্ত শুরু করেছে কমলপুর থানার পুলিশ। দায়ের কূপে স্ত্রীকে খুন করল এক স্বামী। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে কমলপুর মহাবীর চা বাগানে। মৃত বধূর নাম দ্রৌপদী গৌড়। বৃহস্পতিবার সন্ধ্যা 7:20 নাগাদ এই ঘটনাটি ঘটে। পুলিশ জানায়, দ্রৌপদীকে তার স্বামী প্রেম গৌড় দায়ের কূপে খুন করে। তাদের ছেলে প্রদীপ জানিয়েছেন, তিনি খবর পেয়ে বাড়ি ছুটে যান। উঠোনে মায়ের গলা কাটা দেহ পান। পারিবারিক ঝগড়ার জেরে প্রেম তার স্ত্রীকে খুন করেছে বলে পুলিশ জানিয়েছে। অভিযুক্ত পলাতক। খুনের একটি মামলা নিয়ে তদন্ত শুরু করেছে কমলপুর থানা পুলিশ। ঘটনাটা কইতে পারি না কেমন হয়েছে। বাবা এটা মাইরা ভাবছে। তোমার বাবা খুব দিছে? হ্যাঁ। কটার সময় হয়েছে? 7:20 হয়েছে। বাড়িতে খুব দিছে? হ্যাঁ। বাবার কে লিখে খুব দিছে ওইটা কইতে পারি না, আমি তো সবসময় বাড়িতে থাকি না। তোমার বাবা তোমার মার সাথে ঝগড়া করতো? আগে আগে ঝগড়া করতো অনেক কম। তা আমি এটা তো আমার কইতো না ঝগড়া করতে। আমরা হসপিটাল থেকে ফোন করছে, ফোন করার পরে আমরা আইসি। আওয়ার পরে দেখলাম যে এই অবস্থা। এরপরে শুনলাম এবার তার জামাই মানে কূপ দিছে। কূপ দেওয়ার পরে এবার হসপিটালে আমরা এই হতে আর কি করবো। আসামিকে আপনারা অ্যারেস্ট করতে পেরেছেন? না, আসামিও কোনো কিছু অ্যারেস্ট করতে দেয়। আমরা পিওতে গেছে, 10টা পিওতে গেছে। তার স্বামী কি মারছে? হ্যাঁ, তার স্বামী। তার স্বামীর নাম কি? তার স্বামীর নাম হচ্ছে প্রেম গৌড়। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। এসএফআই সোনামুড়া অঞ্চল কমিটির উদ্যোগে শুক্রবার সোনামুড়া কর্মচারী সমন্বয়ের অফিসে অনুষ্ঠিত হয় এক রক্তদান শিবির। এদিন শিবিরে উপস্থিত ছিলেন এসএফআই রাজ্য সভানেত্রী নীলাঞ্জনা রায় সহ অন্যান্য নেতৃত্বরা। শিবিরে মোট 34 জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন। রক্তদান মহদান। এসএফআই সোনামুড়া অঞ্চল কমিটির উদ্যোগে শুক্রবার সোনামুড়া কর্মচারী সমন্বয়ের অফিসে অনুষ্ঠিত হয় এক রক্তদান শিবির। এদিনের এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন এসএফআই রাজ্য সভানেত্রী নীলাঞ্জনা রায়, এসএফআই রাজ্য কমিটির সদস্য কাউসার আহমেদ, এসএফআই সোনামুড়া অঞ্চল কমিটির সভাপতি কবির উদ্দিন সহ অন্যান্যরা। এদিনের এই রক্তদান শিবিরের সম্পর্কে বলতে গিয়ে এসএফআই রাজ্য সভানেত্রী নীলাঞ্জনা রায় বলেন, যখনই ব্লাড ব্যাংকে রক্তের দরকার হয়েছে তখনই সবার প্রথমে এসএফআই তার সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে। এখন ব্লাড ব্যাংকে রক্তের স্বল্পতা দেখা দিয়েছে, তাই এসএফআই এখন সারা রাজ্যে রক্তদান শিবির আয়োজন করছে। পরশুদিন আমরা জানতে পারলাম যে ব্লাড ব্যাংকের মধ্যে রক্ত স্বল্পতা চলছে। তাৎক্ষণিক আমাদের সংগঠনের রাজ্য কমিটির তরফ থেকে আমরা বোঝাপড়া সংগঠিত করলাম এবং আজকে থেকে 16 তারিখ পর্যন্ত লাগাতার 3-4টে ব্লাড ডোনেশন ক্যাম্প সংগঠিত হবে। তেলিয়ামুড়া, সোনামুড়া, তার সঙ্গে সঙ্গে ডুগলিতে এই 3-4টে রক্তদান শিবির সংগঠিত হতে চলছে। আমরা যারা এসএফআই করি আমরা বিশ্বাস করি যে শুধুমাত্র প্রয়োজনের স্বার্থে নয়, তার সঙ্গে সঙ্গে প্রত্যেকটা মুমূর্ষ রোগীকে সেখানে রক্তদান করার মধ্য দিয়ে যে সামাজিক তৃপ্তি, যে সামাজিক দায়বদ্ধতা, সেই দায়বদ্ধতা পরিপূরণের লক্ষ্যে এসএফআই প্রতিদিন লড়াইয়ের ময়দানে আছে। এদিনের এই রক্তদান শিবিরে মোট 34 জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন, যাদের মধ্যে 6 জন মেয়েও রয়েছিল। এদিনের এই রক্তদানকে কেন্দ্র করে এসএফআই এর কর্মীদের উৎসাহ ও উদ্দীপনা ছিল লক্ষণীয়। টুটন চৌধুরীর রিপোর্ট, খবর ত্রিপুরা। বিনা চিকিৎসায় ম্যালেরিয়া রোগে শিশুর মৃত্যু। শুক্রবার কমলপুর মহকুমা বিমল সিংহ মেমোরিয়াল হাসপাতালে ঘটে এই মর্মান্তিক ঘটনাটি। দারিদ্রতা ও অজ্ঞতা পিছু ছাড়ছে না পাহাড়ে বসবাসকারী উপজাতিদের, যার ফলে প্রতি বছরই শুকা মরশুমে শিশুর মৃত্যু ঘটনা ঘটছে। এর মূল কারণ সচেতনতা, অজ্ঞতা ও দারিদ্রতা। শুক্রবার কমলপুর মহকুমা বিমল সিংহ মেমোরিয়াল হাসপাতালে ম্যালেরিয়া রোগে মৃত্যু হয় ছালকা দেববর্মা নামে 7 বছরের এক শিশুর। ঘটনার বিবরণ অত্যন্ত রোমহর্ষক, বেদনাদায়ক। ঘটনার বিবরণে ম্যালেরিয়া রোগে মৃত শিশুর পিতা সুভাষ দেববর্মা, মা কাজল কন্যা দেববর্মা জানান, চিকিৎসার অভাবে তাদের শিশুর মৃত্যু হয়েছে। কেমনে মারা গেছে? ম্যালেরিয়া মারা গেছে না? কতদিন অসুস্থ? 2 দিন পরে বাড়ি 2 দিন হাসপাতাল আনছেন না করে? হাসপাতাল আনছেন না? গ্রামে কেউ কারো সাহায্য চাইছেন না? গ্রামে কেমনে চলছে? গত 7 দিন ধরে দ্বিতীয় শ্রেণীর ছাত্র ছালকা জ্বরে ভুগছিল। পয়সার অভাবে ছেলের চিকিৎসা তারা করাতে পারেনি। গ্রামে ছেলের চিকিৎসার জন্য কত মানুষের কাছে হাত পেতেছে, কেউ তাদের 1 পয়সা দেয়নি। আমি অসুখ হয়ে বাঁচা কেউ দিচ্ছে না, কেউ সাহায্য করছে না। বিশ্বনাথ না কিছু করতে পারলে উঠতে পারে না, বয়া বয়া থাকে। কোনো মতন গাড়ি আসে
আছি আজকে গাড়ি পাইছি যখন আইছি হেরান লগে হাঁটতে পারি না আমার উল্লেখ্য, কমলপুর মহকুমা শিববাড়ি এডিসি ভিলেজের সন্তোষিয়াপাড়ার সরলমণি এলাকায় দারিদ্রতার সঙ্গে লড়াই করে বেঁচে আছে সুভাষ দেববর্মার পরিবার। সুভাষ দেববর্মা নিজে অসুস্থ, শয্যাশায়ী, পয়সার অভাবে চিকিৎসা করাতে ব্যর্থ। স্ত্রী কাজল কন্যা অসুস্থ, স্বামীকে ঘরে রেখে জঙ্গলের বাঁশ শামুক বিক্রি করে কোনো রকমে দিন কাটায়। গত সপ্তাহ খানেক আগে একমাত্র 7 বছরের ছেলে ছালকা জ্বরে আক্রান্ত হয়। স্বামীর চিকিৎসা করাতে ব্যর্থ কাজল কন্যা ছেলের দিকে নজর দেয়নি। সে প্রতিদিন অর্থ উপার্জনে জঙ্গলে চলে যায়। অবশেষে শুক্রবার সকালে ছেলের অবস্থার অবনতি হয়, কিন্তু সন্তোষিয়া থেকে কমলপুর হাসপাতালে আনার জন্য তার কাছে 1 পয়সা না থাকায় গ্রামের মানুষের কাছে হাত পাতে। গ্রামের এক ব্যক্তি কাকুতি মিনতি শুনে কাজল কন্যার হাতে 50 টাকা ধরিয়ে দেয়। সেই টাকা নিয়ে শুক্রবার দুপুরে কাজল কন্যা অসুস্থ ছেলেকে নিয়ে কমলপুর হাসপাতালে ভর্তি করায়, কিন্তু অদৃষ্ট ও সভ্য সমাজের কাছে হার মানে 7 বছরের শিশু ছালকা। শুক্রবার দুপুর 2টা নাগাদ তার মৃত্যু হয়। ছালকার মৃত্যুই মা কাজল কন্যার কাছে শেষ নয়। মৃত ছেলের নিতর দেহ বাড়ি নিয়ে যাওয়ার খরচা কোথায়? অবশেষে সন্ধ্যায় স্থানীয় সমাজসেবী অঞ্জন দাসের সহায়তায় ছালকার দেহ বাড়িতে যায়। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। ইন্ডিয়ান রেড ক্রস সোসাইটি সোনামুড়া ইউনিটের উদ্যোগে এবং সোনামুড়া মহকুমা প্রশাসনের সহযোগিতায় 4 দিনব্যাপী দুর্যোগ মোকাবেলা বিষয়ক এক প্রশিক্ষণ শিবির শুরু হলো ঠাকুরমুড়া এসবি স্কুলে। উপস্থিত ছিলেন সোনামুড়া মহকুমা শাসক পান্না আহমেদ। ইন্ডিয়ান রেড ক্রস সোসাইটি সোনামুড়া ইউনিটের উদ্যোগে এবং সোনামুড়া মহকুমা প্রশাসনের সহযোগিতায় 4 দিনব্যাপী দুর্যোগ মোকাবিলা বিষয়ক এক প্রশিক্ষণ শিবির শুরু হলো ঠাকুরমুড়া এসবি স্কুলে। শুক্রবার এক উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে সূচনা হয় শিবিরের। প্রদীপ জ্বেলে শিবিরের সূচনা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক রমেন্দ্র দেববর্মা। উপস্থিত ছিলেন সোনামুড়া মহকুমা শাসক পান্না আহমেদ, স্থানীয় কাউন্সিলর বিভূতিচরণ সরকার সহ অন্যান্য বিশিষ্টজনেরা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মহকুমা শাসক পান্না আহমেদ বলেন, দুর্যোগের চেহারাটা এখন অনেকটা পাল্টে গেছে। আগে নদীর জল উঠে জলাভূমিকে প্লাবিত করে আশেপাশের ঘরকে প্লাবিত করত। পরিকল্পনা হবে, এমন কিছু আলোচনা হবে, এমন কিছু হাতে কলমে প্রশিক্ষণ হবে, যেগুলির মধ্যে দিয়ে আমার এই 40টা ছেলে মেয়ে তৈরি হবে আগামী দিনগুলোর জন্য, আগামী 6-7 মাসের জন্য, আগামী বছরের জন্য এই 40টা ছেলে মেয়ে তৈরি হবে। এই 40টা ছেলে মেয়েকে আমরা বিভিন্ন মহকুমার বিভিন্ন জায়গা থেকে তুলে এনেছি, বিভিন্ন স্কুল থেকে তুলে এনেছি। যে যে স্কুলে সেই এলাকার রিপ্রেজেন্টেটিভ আছে। এই 40টা ছেলে মেয়ে আমাদের আগামী 1 বছরের মধ্যে সর্বদা প্রস্তুত থাকবে যে কোনো দুর্যোগের মোকাবেলা করার জন্য। উল্লেখ্য, 4 দিনের এই প্রশিক্ষণ শিবিরে মোট 38 জন প্রশিক্ষণার্থী অংশ নেয়। টুটন চৌধুরীর রিপোর্ট, খবর ত্রিপুরা। এডিসি নির্বাচনকে সামনে রেখে কমলপুরে পথে নামলো সিপিআইএম। মিছিল সভার মাধ্যমে বিরোধী দল ছাড়ার হিড়িক। এডিসি নির্বাচন এখনো ঘোষণা হয়নি, সম্ভবত আগামী মে মাসের প্রথম সপ্তাহে ঘোষণা হবে। তবুও ঘরে বসে থাকতে রাজি নয় কমলপুর মহকুমা সিপিআইএম দল। বিরোধী দলের দুর্বলতার সুযোগ নিয়ে কংগ্রেস আইএনপিটি দলের ঘরে প্রতিনিয়ত থাবা বসিয়েছে শাসক দল, যার ফলে এডিসি ভোটের আগে বিরোধী দলের কর্মী সমর্থক খুঁজে পাওয়া মুশকিল আসান। শুক্রবার কমলপুর মহকুমা ড্যামডুম কচুছড়া এডিসি কেন্দ্রের সালাইয়া রিয়াং বস্তিতে ছিল সিপিএম দলের মিছিল ঘরোয়া সভা। উদ্দেশ্য একটাই, আসন্ন এডিসি ভোট। শুক্রবার দুপুর 11টা নাগাদ মনাইয়া রিয়াং বস্তির ধনঞ্জয় রিয়াং এর বাড়িতে ঘরোয়া সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন সিপিএম মহকুমা কমিটির সম্পাদক অঞ্জন দাস, দুর্গাচমনি অঞ্চল কমিটির সম্পাদক অনিল দাস, স্থানীয় নেতা লালমিয়া রিয়াং, ধনঞ্জয় রিয়াং, মহাদেব সাধু সহ রিয়াং বস্তি এলাকার মানুষ। নেতৃবৃন্দ সভায় আসন্ন এডিসি ভোট এবং ইতিহাসের প্রেক্ষাপটে বাম দলের ভূমিকা নিয়ে বক্তব্য রাখেন। কমলপুর মহকুমার সুরমা বিধানসভা কেন্দ্রের সানায়া রিয়াং পাড়ায় 9 পরিবারের 42 জন ভোটার কংগ্রেস দল থেকে দলত্যাগ করে সিপিএম দলে অংশগ্রহণ করেছেন। এটা একটা ব্যাপক রাজনৈতিক পরিবর্তন এবং আমাদের শক্তি বৃদ্ধি হলো। আমরা চাই সানায়া রিয়াং পাড়া একেবারে বিরোধী শূন্য পরিবার এলাকা হিসেবে এটা প্রতিষ্ঠিত হোক। আমাদের ডাকে ব্যাপক অংশের সমর্থন শুধু সানায়া রিয়াং পাড়াই না, মহকুমার বিভিন্ন প্রান্তে প্রতিদিন বিরোধী শিবির থেকে আমাদের দলে যোগদান করছেন। এটা একটা অন্যতম রাজনৈতিক প্রভাব বিস্তার করবে। ওই দিন রিয়াং বস্তির সকল বিরোধী কংগ্রেস আইএনপিটি দলবল নিয়ে সিপিএম দলে যোগ দেয়। দল থেকেদের পুষ্পস্তবক দিয়ে বরণ করে নেন সিপিএম কমলপুর মহকুমা কমিটির সম্পাদক অঞ্জন দাস সহ অন্যান্য নেতৃত্বরা। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।
কেন্দ্রীয় বিজেপি সরকারের জনস্বার্থ বিরোধী নীতির বিরুদ্ধে গর্জে উঠল ত্রিপুরা অটোরিকশা ওয়ার্কার্স ইউনিয়নের তেলিয়ামুড়া বিভাগীয় কমিটি। বৃহস্পতিবার নেতাজি নগরস্থিত কমিউনিটি হলে এলাকার সমস্ত অটো শ্রমিকদের নিয়ে হয় এক আলোচনা সভা। প্রায় 2 শতাধিক শ্রমিক উপস্থিত ছিল এই সভায়। কেন্দ্রীয় বিজেপি সরকারের জনস্বার্থ বিরোধী ও শ্রমিক বিরোধী নীতির বিরুদ্ধে গর্জে উঠল ত্রিপুরা অটোরিকশা ওয়ার্কার্স ইউনিয়নের তেলিয়ামুড়া বিভাগীয় কমিটি। কেন্দ্রীয় সরকারের এই নীতির বিরুদ্ধে আন্দোলনে যাওয়ার আগে সংগঠিত করলেন বিভাগ ভিত্তিক একটি সাধারণ সভা। উপস্থিত ছিলেন সিআইটিউ নেতৃত্ব সুবীর সেন, দীপক দাস প্রমুখ। বৃহস্পতিবার সকাল 8টায় নেতাজি নগরস্থিত কমিউনিটি হলে বিভাগ এলাকার সমস্ত অটো শ্রমিকদের নিয়ে হয় আলোচনা সভা। প্রায় 2 শতাধিক শ্রমিক উপস্থিত ছিল এই সভায়। আলোচনা করতে গিয়ে সিআইটিউ নেতা সুবীর সেন বলেন, আমাদের দেশের সরকার শ্রমিকদের বিরুদ্ধে যে নীতি নিয়ে এগোচ্ছেন তা মোটেই আচ্ছা দিনের সুফল নয়, বরং শ্রমিকদের জন্য অন্ধকার দিন ঘনিয়ে আনছে। একের পর এক জনবিরোধী ও শ্রমবিরোধী নীতি নিয়ে কেন্দ্রীয় সরকার হাঁটছেন। তার বিরুদ্ধে শ্রমিকদের বৃহৎ আন্দোলন গড়ে তোলার লক্ষ্যেই এই সাধারণ সভা। তিনি আরও বলেন, আগামী 14 মার্চ ত্রিপুরাব্যাপী গণ আন্দোলনের ডাক দিয়েছে সিআইটিউ। জনস্বার্থ বিরোধী নীতি তাহলে পরে আমাদের কষ্টার্জিত যে স্বাধীনতা, আমাদের কষ্টার্জিত যে অধিকার, সেই স্বাধীনতা বা অধিকার প্রশ্ন চিহ্নের মুখে এসে দাঁড়িয়েছে। এই বিষয়গুলো আপনাদেরকে অবগত করার জন্য আজকে ত্রিপুরা অটোরিকশা ওয়ার্কার্স ইউনিয়ন তেলিয়ামুড়া বিভাগীয় কমিটি উদ্যোগে এখানে সাধারণ সভা সংগঠিত হচ্ছে। ব্যুরো রিপোর্ট,